সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো নিটোল টাটার সংবাদ শিরোনাম। বগুড়ায় আবাসিক হোটেলে এক নারী ও তার সন্তানকে হত্যা, ময়মনসিংহে বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন 5 জুন, চলছে শেষ মুহূর্তের প্রচারণা, প্রার্থীদের নানা আশ্বাস। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ভল্ট থেকে গ্রাহকের 150 ভরি স্বর্ণ গায়েব, চলছে মামলার প্রস্তুতি। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। দুপুরে উপজেলার বনানী এলাকায় শুভেচ্ছা আবাসিক হোটেলের 3য় তলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার আশামণি ও তার 11 মাস বয়সী ছেলে আব্দুল আল কাফি। গ্রেপ্তারকৃত স্বামী আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। হোটেলের ব্যবস্থাপক জানান, শনিবার সন্ধ্যার পর স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে ওঠেন আজিজুল হক। এরপর রাত 11টার দিকে তিনি হোটেল থেকে বের হয়ে যান। এরপর রবিবার সকাল 11টার দিকে হোটেল কক্ষের ভাড়া পরিশোধ করতে আসেন তিনি, কিন্তু তখন তার সঙ্গে স্ত্রী ও সন্তান না থাকায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। ময়মনসিংহে লাগেজের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার মনতলা এলাকায় ময়মনসিংহ টাঙ্গাইল সড়কে সুতিয়া নদীর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে ব্রিজের নিচে দেহাংশ ও পাশেই একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ষষ্ঠ উপজেলা নির্বাচনের 4র্থ ধাপের ভোট গ্রহণ করা হবে আগামী বুধবার। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। টাঙ্গাইলে এই দফায় ভোট হবে মির্জাপুর, বাসাইল, গোপালপুর ও সখীপুরে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এই 4 উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 18 জন। এছাড়া পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন 28 জন প্রার্থী। 4র্থ ধাপে নির্বাচন হবে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায়। এছাড়া নির্বাচনী হাওয়া বইছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। উপজেলা নির্বাচনের খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমাল তো পটুয়াখালীর কলাপাড়ায় যথেষ্ট ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে। সেই প্রভাব কি এই ভোট গ্রহণে পড়ার কোনো শঙ্কা রয়েছে কিনা জানাবেন। প্রার্থীরা প্রতিশ্রুতি কি দিচ্ছেন শেষ মুহূর্তে? দোলা, আপনি যেমনটা বলছিলেন যে আগামী 5 জুন কিন্তু পটুয়াখালীর কলাপাড়া উপজেলা এবং রাঙ্গামালী উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো আপনি জানেন যে এই উপকূলে কিন্তু গত 26 জুন কিন্তু ঘূর্ণিঝড় রেমাল যে তাণ্ডব চালিয়েছে, এই তাণ্ডবের ফলে নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু কিছুটা থমকে গিয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচনের প্রচারণা অনেকটা সরগরম হয়েছে। আমরা গতকাল এবং আজ বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে সকাল থেকে মধ্যরাত অবধি কিন্তু প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন এবং মাইকিং থেকে শুরু করে পোস্টার, ব্যানার এবং লিফলেটে কিন্তু ছেয়ে গেছে এই পটুয়াখালী, কলাপাড়া এবং রাঙ্গামালী কিন্তু উপজেলা। যে সকল প্রার্থীরা রয়েছে তারা কিন্তু নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের মাঝেও কিন্তু আমরা এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা কিন্তু লক্ষ্য করেছি। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে এই পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কিন্তু প্রায় 2,01,000 ভোটার রয়েছে। এই ভোটারের বিপরীতে কিন্তু 3 জন চেয়ারম্যান পদে, 3 জন কিন্তু ভাইস চেয়ারম্যান পদে এবং 4 জন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর রাঙ্গামালী উপজেলায় কিন্তু প্রায় 89,000 ভোটার রয়েছে। এই ভোটারের বিপরীতে কিন্তু 3 জন চেয়ারম্যান পদে, 4 জন কিন্তু ভাইস চেয়ারম্যান পদে এবং 3 জন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখন পর্যন্ত এই নির্বাচন নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আসলে খবর কিন্তু এখন পর্যন্ত পাইনি। তবে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এবং এর প্রচারণা সঠিকভাবে সম্পন্নের লক্ষ্যে কিন্তু আমরা এই কলাপাড়া এবং রাঙ্গামালী উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতি লক্ষ্য করেছি এবং
এখানকার যে পুলিশ সদস্য রয়েছে তাদের তৎপরতা কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কলাপাড়া এবং রাঙ্গামালী দুটি উপজেলায় কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ দুটি উপজেলা, কারণ কলাপাড়া উপজেলায় কিন্তু পায়রা বন্দর সহ বেশ কয়েকটি উন্নয়ন কাজ কিন্তু চলমান রয়েছে এবং এখানে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছে, যার কারণে আর চারদিকে নদী বেষ্টিত উপজেলা কিন্তু রাঙ্গামালী, এটিও কিন্তু একেবারে ভৌগোলিক দিক থেকে অনেকটা গুরুত্বপূর্ণ। তো দোলা, আসলে পটুয়াখালী থেকে উপজেলা নির্বাচনের আমার কাছে এই ছিল সর্বশেষ। সহকর্মী মোহাম্মদ ইমরান যুক্ত ছিলেন পটুয়াখালী থেকে। পরের প্রসঙ্গে যাচ্ছি। কোরবানির ঈদ সামনে রেখে পশু হাটে তুলতে প্রস্তুত হবিগঞ্জের খামারিরা স্বাস্থ্যসম্মতভাবে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু লালন পালন করছেন বলে দাবি তাদের। তবে গো খাদ্যের দাম বৃদ্ধি এবং বাজারে ভারতীয় পশু প্রবেশ করার শঙ্কায় দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। এর নাম পঙ্খিরাজ। প্রায় ৩ বছর ধরে ১২০০ কেজি ওজনের ফিজিয়ান জাতের এই গরুটি লালন পালন করছেন হবিগঞ্জের চুনারুঘাটের মহসিন মিয়া। আমি ৮-১০ জন মানুষ ডাকি আনি, আমার আত্মীয় স্বজন ডাকি আনি। আমি যখন বাজারে নিয়েছিলাম তখন এটা আমাদের ৮-১০ জন মানুষকে শূন্য বাজারে নিয়ে গেছে। তারপর থেকে আমি এটা পঙ্খিরাজ ডাকি, সবাই পঙ্খিরাজ নামে ডাকে। তো আমি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এটা ফার্স্ট প্রাইজও পাইছি চুনারুঘাট থানায়। আগে দাম চাইতাম বেশি, এখন আমি ১০ লক্ষ টাকা দাম দিছি। আর তার ওজন আছে এখন ১২০০ কেজি প্লাস। শুধু পঙ্খিরাজ নয়, হবিগঞ্জের কয়েকটি খামারে কুরবানির জন্য গরু প্রস্তুত করছেন খামারিরা। শাহিয়াল, নেপালি, ফিজিয়ান সহ বিভিন্ন জাতের গরুগুলোর ওজন ৫০০ থেকে ১০০০ কেজি পর্যন্ত। দেশীয় পদ্ধতিতে লালন পালন হচ্ছে এসব গরু। ৩ বারে আমরা গরু দোয়ানি হয়, শ্যাম্পু দিয়া গরু সবসময় পরিষ্কার রাখি। নিচে ৫ লাখ থেকে ধরে ৮ লক্ষ টাকা পর্যন্ত আমার দ্বারা গরু আছে। তবে খাবারের দাম বৃদ্ধি এবং কোরবানির বাজারে ভারতীয় গরু প্রবেশ করার আশঙ্কায় দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক খামারি। দেশীয় খাবার খাবার ঘাস, ভুসি, খোল। ভারতীয় গরু দেশের ভিতরে ঢুকে আর আমরা খামারিরা যারা আছি এরা যদি ক্ষতির সম্মুখীন হই, তো নতুন যারা উদ্যোক্তা এই সেক্টরে আসতে ভয় পাইব। দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। উপজেলার যে তথ্য আছে সেই তথ্য মতে এখানে কোনো ভারতীয় গরু আসতেছে না। আমার চাহিদা হলো ৯০,০০০, এদিক দিয়ে আমার ১২,৫০০-এর মতো আমার উদ্বৃত্ত আছে। জেলায় এবছর কুরবানির যোগ্য লক্ষাধিক গরু রয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তাকক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত তা বিবেচনা না করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে যারা সহযোগিতা করবে বাংলাদেশ তাদের সঙ্গে কাজ করবে। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ১ মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ করা হয়েছে, দ্বিতীয়টির জন্য প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী স্কুল থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে সনদপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। এই যে একটা আদর্শ, স্বাধীন বাংলাদেশের আদর্শ, সেই চেতনাটাই গড়ে উঠবে, যাতে তারা লেখাপড়া শিখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সামনে কিন্তু অনেক কাজ, আমরা স্মার্ট বাংলাদেশ করব। তো তোমরাই হবে সেই স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক, তোমরাই এই দেশকে করবে। আমি মনে করি আর এই বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না। 15ই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল, আর যেন এটা করতে না পারি কেউ। সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে অন্তত ১৫০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ উঠেছে। গত ২৯ মে এই ঘটনা ঘটলেও বিষয়টি শনিবার রাতে জানাজানি হওয়ার পর শুরু হয় তোলপাড়। ১৭ বছর ধরে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার ব্যবহার করে আসছিলেন রোকেয়া বাড়ি। গত ২৯ মে দুপুরে ব্যাংকের লকার থেকে কিছু স্বর্ণালংকার আনতে যান তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে লকার রুমের দরজা খুলে দেন। এরপর তার জন্য বরাদ্দ রাখা লকারের কাছে গিয়ে সেটি খোলা দেখতে পান রোকেয়া। এই সময়ে লকারে মাত্র ১১ ভরি স্বর্ণালংকার অবশিষ্ট দেখতে পান তিনি। লকারে প্রায় ১৬০ ভরির বেশি স্বর্ণ ছিল,
সেখান থেকে 150 ভরি গায়েব হয়েছে বলে অভিযোগ করেন রোকেয়া। এই ঘটনার পর ভুক্তভোগী নারী আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। আসন্ন বাজেটে পুঁজিবাজারের গুণগত সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নের জন্য যথাযথ কৌশল নির্ধারণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। দুপুরে সিএসি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্তব্য করেন তিনি। তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বৃদ্ধি, একটি কার্যকর কর্পোরেট বন্ড মার্কেট চালু, পুঁজিবাজারের জন্য বাজার মধ্যস্থতাকারীর সক্ষমতা ও বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি এবং পুঁজিবাজারের পণ্য বৈচিত্র্যকরণ সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন সিএসি চেয়ারম্যান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসির ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, পরিচালক ইমদাদুল ইসলাম, নাকিবউদ্দিন খান, আক্তার পারভেজ সহ অন্যান্যরা। দু 2030 সালের মধ্যে বাংলাদেশে 50 লাখ স্কাউট তৈরির লক্ষ্য পূরণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, স্কাউটিংয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী নিয়মিত প্রশিক্ষণ ও ব্যক্তি জীবনে এর প্রতিফলন ঘটিয়ে যুব সম্প্রদায়কে আত্মনির্ভর, সচ্চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে উন্নত স্মার্ট দেশে পরিণত করার লক্ষ্য অর্জনে দেশের যুব সম্প্রদায়কে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, দক্ষ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। স্কাউট আন্দোলন এক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে পারে। আমাদের ছেলে মেয়েদের স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য স্কাউট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে। তারা যাতে শৈশব, কৈশোর ও যুব বয়সে সঠিক পথে বাংলাদেশকে 2041 সালের মধ্যে আমি মনে করি আমাদের ছেলে মেয়েদের স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য স্কাউট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে। তারা যাতে শৈশব, কৈশোর ও যুব বয়সে সঠিক পথে পরিচালিত হয়, সুনাগরিক হিসাবে গড়ে ওঠে এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে, সে লক্ষ্যে আপনাদের আরও বেশি তৎপর হতে হবে। বেনজির আহমেদ ইস্যুতে ফের সরকারের সমালোচনা করলেন বিএনপির মহাসচিব। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব এক অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতিতে অভিযুক্ত সাবেক পুলিশ প্রধানকে বিদেশে পালাতে সহযোগিতা করে সরকার নিজেদের ব্যর্থতা প্রমাণ করেছে। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? এমন ভাবে কথা বলতো, এই পিস্তল দেখিয়ে বলতো, এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই, এই ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। করেছেও ব্যবহার, ও মানুষকে মেরেছে, গুম করে রেখেছে। এখন আপনি কোথায়? আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের হোম মিনিস্টার প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ কারো জমি দখল অথবা কারো সঙ্গে অন্যায্য কিছু করে থাকলে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতে পারেন, এমনই পরামর্শ দিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, বেনজির বিদেশে থাকলেও তার বিচার চলবে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এখন প্রতিদিনই গণমাধ্যমের শিরোনাম হচ্ছেন। একের পর এক প্রকাশিত হচ্ছে তার সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের খবর। জোর করে অনেকের জমি দখলের অভিযোগও উঠেছে। দুদকের আইনজীবী বলছেন, সাবেক এই আইজিপির বিরুদ্ধে ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে আবেদন করতে পারেন। তার যে মিসকন্ডাক্টের কথাগুলি বলছে, পত্রপত্রিকা আসছে, কোনো ভুক্তভোগী যদি এ ব্যাপারে কোনো কমপ্লেন করতে চায়, আমার মনে হয় তারা দুদিকেই একটা অভিযোগ দেওয়া ভালো, এর সঙ্গে মার্চ হয়ে যাবে। নির্ধারিত তারিখে বেনজির ও তার পরিবারের সদস্যরা দুদকে হাজির না হলে নিয়ম অনুযায়ী পদক্ষেপের কথা জানান এই আইনজীবী। আমি মনে করি কমিশন ওনাকে সুযোগ দিয়েছে, উনি সুযোগটা অ্যাভেইল করবেন। যদি আসে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না আসে কমিশন তার নির্দিষ্ট যে আইনি পরিধি আছে, আইনি কাঠামো, এবং সেই আইনি কাঠামোর আওতায় থেকে কাজ করে অনুসন্ধান পর্ব শেষ করবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, বেনজির বিদেশ থাকলেও তার বিচার চলবে। রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উনি না থাকলে কি বিচার হবে না? তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি?
এবং একসময় না একসময় তাকে আসতে হবে দেশে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। আদালতের আদেশে এরই মধ্যে বেনজির পরিবারের 621 বিঘা জমি, রাজধানীতে 4টি ফ্ল্যাট ও 33টি ব্যাংক হিসাব জব্দে কাজ করছে দুর্নীতি দমন কমিশন। বিদেশে সম্পদের খোঁজও নিচ্ছে সংস্থাটি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্প্রতি শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় যেতে না পারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি মামলা করলে সিআইডি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংস্থার প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, শুধু মানব পাচার আইনে মামলা নয়, বিদেশ পাঠানোর নামে যারা অবৈধভাবে টাকা আয় করে বিভিন্ন জায়গায় হস্তান্তর করেছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হবে। সকালে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। সিআইডির মানব পাচার সেল 24 ঘন্টা খোলা থাকে উল্লেখ করে তিনি জানান, বিমানবন্দরেও এর একটি শাখা রয়েছে। যারা মানব পাচার করে বা ভুয়া টিকিট, ভুয়া ভিসা ইত্যাদি দিয়ে যারা মানুষের সাথে প্রতারণা করেছে, মানুষের অর্থ নিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা মানব পাচারের একদিকে মামলা করি, পাশাপাশি এটা মানি লন্ডারিং প্রেডিকেট অফেন্সের একটা পার্ট। প্রেডিকেট অফেন্সও আমরা তাদের মানি লন্ডারিংও তাদের বিরুদ্ধে মামলা আমরা রুজু করে থাকি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। জলবায়ুর পরিবর্তন ঠেকানো না গেলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সাম্প্রতিক তাপদাহের মতো পরিস্থিতি প্রতি বছরই সৃষ্টি হবে এবং তা আরও তীব্র রূপ নেবে, এমনটাই উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন WWA এর প্রতিবেদনে। এতে উল্লেখ করা হয়, অতিমাত্রায় কার্বন নিঃসরণ ও গাছপালা উজাড়ই এর মূল কারণ। এপ্রিল থেকে টানা তাপপ্রবাহের শিকার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম সহ এশিয়ার বড় একটি অংশ। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন WWA এর প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই তাপপ্রবাহ ভবিষ্যতে আরও অনেক বাড়তে পারে। যুক্তরাজ্য, সুইডেন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার আবহাওয়া সংক্রান্ত গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের 13 জন বিজ্ঞানী এই প্রতিবেদন তৈরি করেছেন। তারা আবহাওয়ার তথ্য পর্যালোচনা করে দেখেছেন, শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের চেয়ে বর্তমানে তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াসের বেশি। ভারত, মিয়ানমার, লাওস সহ দক্ষিণ এশিয়ার এপ্রিলের গড় তাপমাত্রা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, এই অঞ্চলে গড় সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে প্রাক শিল্পায়ন যুগের চেয়ে তাপমাত্রা গড়ে বেড়েছে 0.85 ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে পাকিস্তান ও ভারতের কয়েকটি জায়গায় তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আর মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, ফিলিপিন্স চলতি বছরের এপ্রিলে উষ্ণতম দিনের সাক্ষী হয়েছে। এর প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে, ফলে দেখা দিয়েছে খাদ্যশস্য ঘাটতির আশঙ্কা। এরই মধ্যে পানির সংকট দেখা দিয়েছে বিভিন্ন দেশে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অত্যাধিক গরমে যুদ্ধবিধ্বস্ত গাজায় বাস্তুহারা 17 লাখ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। তাপমাত্রাজনিত কারণে চলতি বছর এপ্রিলে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ফিলিপিন্সে অনেকের প্রাণ গেছে। বিজ্ঞানীদের মতে, অত্যাধিক কার্বন নিঃসরণ এবং বন উজাড় সহ মানবসৃষ্ট কারণেই মূলত জলবায়ুর পরিবর্তন হচ্ছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট আবারও ক্ষমতায় আসছে। বেশিরভাগ বুথ ফেরত জরিপ বলছে এই জোট 350-এর বেশি আসন পেতে যাচ্ছে, আর কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট 120 থেকে 150 আসন পেতে পারে। ভারতের লোকসভা নির্বাচনে 7ম দফার ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুথ ফেরত জরিপের ফল আসতে থাকে। ইন্ডিয়া নিউজ দি ডায়নামিক্সের জরিপ অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে 371 আসন, আর কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট পাবে 125 আসন। জন কি বাতের বুথ ফেরত জরিপ বলছে, এনডিএ পেতে যাচ্ছে 362 থেকে 392 আসন, আর ইন্ডিয়া জোট পাবে 141 থেকে 161 আসন। নিউজ নেশনের জরিপেও এনডিএকে এগিয়ে রাখা হয়েছে। এ জোট পেতে পারে 342 থেকে 378 আসন, বিপরীতে ইন্ডিয়া জোট পাবে 153 থেকে 169 আসন। আরেক জরিপ সংস্থা রিপাবলিক ভারত মাট্রিজ বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেতে যাচ্ছে 353 থেকে 368 আসন, আর কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট পেতে পারে 118 থেকে 138 আসন।
বেশিরভাগ জরিপ বলছে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানে বিজেপি অবস্থান ধরে রাখবে। দক্ষিণ ভারতের কেরালাতে বিজেপি এবার খাতা খুলতে পারে। কয়েকটি সংস্থা বলছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি আসন পেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। তৃণমূলের আসন কমে হতে পারে 15 আর বিজেপির বেড়ে দাঁড়াতে পারে 25। বুথ ফেরত জরিপের ফল ঠিক থাকলে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। প্রায় 6 সপ্তাহ ধরে 7 ধাপে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন হয়। 4 জুন আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে রাতে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এদিকে আসরের শুভ সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়েছে তারা। ডালাসে টস হেরে আগে ব্যাট করতে নেমে 5 উইকেটে 194 রান করে কানাডা। ঢালিওয়াল 61 আর কেটন করেন 51 রান। জবাবে অ্যারন জোন্স ও অ্যান্ডিয়াস গোলসের জুটিতে সহজ জয়ের পথে হাঁটে যুক্তরাষ্ট্র। গোলস 65 রান করে সাজঘরে ফিরলেও মাত্র 40 বলে 94 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জোন্স। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বগুড়ায় আবাসিক হোটেলে এক নারী ও তার সন্তানকে হত্যা। ময়মনসিংহে বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন 5 জুন। চলছে শেষ মুহূর্তের প্রচারণা, প্রার্থীদের নানা আশ্বাস। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ভল্ট থেকে গ্রাহকের 150 ভরি স্বর্ণ গায়েব। চলছে মামলার প্রস্তুতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।